বিপিএল তো শেষ হয়ে গেল, তবে বাংলাদেশের নেক্সট মিশনটায় আমরা কিন্তু ঢুকে পড়ছি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল কারা কারা এই দলটায় থাকছে সেটা নিশ্চয়ই আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। জানুয়ারির 22 তারিখে যখন ডেডলাইনটা দেওয়া হয়েছিল আইসিসির পক্ষ থেকে, সেখানে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড একেবারে অফিসিয়াল ঘোষণা দিয়ে সেই 15 সদস্যের দল ঘোষণা করেছিল, এবং সেই দলটার মধ্যে কিছু খেলোয়াড় ছিলেন না, যেটা নিয়ে আলোচনা ছিল যে হ্যাঁ, লিটন দাস কেন নাই, কিংবা পারভেজ ইমন কেন আছে, সেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন ছিল। হাসান মাহমুদ কিভাবে দলে জায়গা পেলেন না, বা শরীফুল কেন বাদ পড়লেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা ছিল। তবে যে বিষয়টা নিয়ে কোনো সন্দেহ নেই সেটা হচ্ছে বাংলাদেশের যে 15 সদস্যের চ্যাম্পিয়ন্স ট্রফির দল, তারাই সেখানে যাচ্ছে। সেখানে কোনো বড়সড় কোনো পরিবর্তন হচ্ছে না। তবে আহ, আজকে থেকে বা গতকাল থেকে দুঃখিত, যেই ক্যাম্পটা শুরু হয়েছে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের এই সদস্যদের নিয়ে যে ক্যাম্পটা শুরু হওয়ার কথা, 5 দিনের একটা ক্যাম্প হবে, এবং তারপরেই বাংলাদেশ চলে যাবে তাদের প্রস্তুতির জন্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। তো এই 5 দিনের ক্যাম্পে কিন্তু শুধু ওই 15 জন ছাড়াও আরো কিছু খেলোয়াড়দেরকে রাখা হয়েছে স্কোয়াডে, যেন হচ্ছে তারা একসঙ্গে ট্রেনিংটা করতে পারেন, যারা পাইপলাইনে রয়েছেন। ফর এক্সাম্পল হাসান মুরাদ, তিনি দলের সাথে যুক্ত হয়েছেন, এবং আরো এরকম 2-1 জন ক্রিকেটার যারা আসলে 15 সদস্যের স্কোয়াডের মধ্যে নেই, কিন্তু তাদেরকেও আসলে মেইন যেই কোচিং স্টাফ আছেন, ফিল সিমন্স থেকে শুরু করে সালাউদ্দিন, মুস্তাক আহমেদ, যেই যে ফুল সেট আপটা আছে, আন্দ্রে অ্যাডামস, তো এই পুরো সেট আপের সঙ্গে কাজ করার একটা সুযোগ এই প্রত্যেকটা খেলোয়াড়দের দেওয়া হচ্ছে। তো এটা একটা পজিটিভ জিনিস। আমার কাছে মনে হয় যে ক্যাম্পে সবাই থাকলে ভালো। তবে যে বিষয়টা নিয়ে মূলত আমরা কথা বলতে চাই, যে চ্যাম্পিয়ন্স ট্রফি এতটাই সন্নিকটে চলে এসেছে, মাত্রই বিপিএলটা শেষ হলো যেখানে ফরচুন বরিশাল জিতেছে, এবং বিপিএল এর এই যে ফাইনাল ম্যাচটা ছিল সেখানেও কিন্তু বেশ কিছু আমি বলবো যে ন্যাশনাল টিমের ক্রিকেটাররা খেলেছেন, সুতরাং তারা বিশ্রামে আছেন। স্পেশালি বরিশালের দলের যে ক্রিকেটাররা আছেন তারা একটু বিশ্রামে আছেন, তারা ক্যাম্পে এখনো জয়েন করতে পারেননি। বেশিরভাগ খেলোয়াড়ই জয়েন করে ফেলেছেন ইতিমধ্যেই। তো একটা ব্যাপার যেটা আসলে আমি মেনশন করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিটা আসলে বাংলাদেশের কেমন হচ্ছে। ওডিআই ক্রিকেট তো সেভাবে খেলা হয়নি, বলাই চলে এবছর এখনো পর্যন্ত কোনো ওডিআই ক্রিকেট বাংলাদেশ খেলেনি। সর্বশেষ ওডিআই ক্রিকেট আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তাদের ঘরের মাটিতে খেলছিলাম গত বছরের শেষ দিকটায় ডিসেম্বরে, এবং 3 ম্যাচে শোচনীয় ভাবে আমরা হেরেছিলাম। তো সেই হারের রেকর্ডটাই মাথায় নিয়ে বাংলাদেশ কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবে, এবং তার আগে নিশ্চয়ই কোনো প্রস্তুতি থাকতে পারে। বিসিবি একটা কিছু আয়োজন হয়তো করবে ডেফিনেটলি, একটা দুটো প্র্যাকটিস ম্যাচ থাকতে পারে মেইন টুর্নামেন্ট শুরুর আগে। তবে বাংলাদেশের এই যে 15 জন সদস্য আছে তাদের সবচেয়ে রিসেন্ট ক্রিকেটিং পারফরমেন্সটা কি, বিপিএল, এবং সেই বিপিএল এ কারা কেমন করেছেন সেই বিষয়টা নিয়ে অল্প একটু টাচ করে যেতে চাই। একদম পরিসংখ্যানগত দিক থেকে পুঙ্খানুপুঙ্খভাবে কিছু বলবো না, তবে যেসব ক্রিকেটার আসলে ফর্মে আছেন, ফর্মে থাকার ইঙ্গিত দিচ্ছেন, সেই ক্রিকেটারদের নামগুলো অন্তত মেনশন করতে পারি। ওপেনিং স্লটের ক্ষেত্রে যদি ধরি, সেখানে 3 জন ছিলেন: সৌম্য সরকার, তানজিদ তামিম, পারভেজ ইমন। 3 জনই বাহাতি, এবং পারভেজ ইমন তাকে যদিও রিজার্ভ স্লটে রাখা হয়েছে ব্যাকআপ ওপেনার হিসাবে। মূলত সৌম্য সরকার এবং তানজিদ তামিম তারাই ওপেন করবেন, এটাই মোটামুটি একটা ধারণা আমরা করতে পারছি। তবে সৌম্য সরকার কিন্তু মাত্র ইনজুরি থেকে ফিরেছেন। রংপুর রাইডার্সের হয়ে তিনি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন অল্প কিছু, এবং সেখানে একটা ম্যাচে একটু ভালো ব্যাটিং এর ঝলক তিনি দেখিয়েছেন। তেমন কিছু কিন্তু এখনো তিনি করে দেখানোর সুযোগটা পাননি। সুতরাং তার আঙুলের চোটটা কত বেশি গুরুতর সেটাও আমরা জানি না। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচই আছে মাত্র 3টা, সুতরাং তিনি তার আগে একেবারে পুরোপুরি নিজের ব্যাটিং ছন্দটা ফিরে পাবেন কিনা। শেষ ম্যাচটাও যখন খেলছিলেন আমরা দেখছিলাম তিনি কিন্তু আঙুলে চোট নিয়ে খেলছিলেন এবং ব্যথা নিয়ে খেলছিলেন, খুব একটা কমফোর্টেবল ছিলেন না, সব ধরনের শটে তিনি অ্যাক্সেস পাচ্ছিলেন না। তো সেই বিষয়টা নিয়ে ডেফিনেটলি আমার মনে হয় টিম স্টাফ, টিমের যারা ফিজিও রয়েছেন, যারা ওই ব্যাপারটা নিয়ে কাজ করবেন, তারা নিশ্চয়ই ভালো মতন দেখবেন সৌম্যর এই বিষয়টা কোন রকম বাধা ঘটাতে পারে কিনা তার পারফরমেন্সের ক্ষেত্রে। এবং ব্যাকআপ হিসেবে যাকে নেওয়া হয়েছে পারভেজ ইমন, যিনি 15 সদস্যের স্কোয়াডে আছেন, এই পুরো বিপিএল এর শুরু থেকে শেষ পর্যন্ত খুব একটা ভালো জায়গায় তিনি ছিলেন না। তবে শেষ কিছু ম্যাচে, শেষ 4টা 5টা ম্যাচে কিন্তু ইমন বেশ ভালো পারফর্ম করেছেন, এবং বিশেষ করে বলবো যখন নকআউট ফেজ গুলো শুরু হয়েছে চিটাগং কিংস এর, সেখানে কিন্তু পারভেজ ইমনের ব্যাট খুব ভালো মতন জ্বলেছে, এবং খুব দুর্দান্ত কিছু পারফরমেন্স তিনি দিয়েছেন। ইভেন ফাইনাল ম্যাচটাতে পারভেজ ইমন দুর্দান্ত একটা নক খেলেছেন। চিটাগং কিংস জিতলে হয়তো তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে যেতে পারতেন, এরকম একটা পারফরমেন্স তিনি দিয়েছেন। এবং বিপিএল এ তার যেই ধরনের বিধ্বংসী ব্যাটিং আমরা দেখলাম, টপ অফ দ্য অর্ডারে যদি এরকম সিচুয়েশন হয় যে সৌম্য খেলতে পারছেন না, আমার কাছে তো মনে হয় পারভেজ ইমন কুড বি আ ভেরি ভেরি গুড ব্যাকআপ। তানজিদ তামিমের সঙ্গে তিনি হয়তো সেই রোলটা প্লে করতে পারবেন। মানে সেই কনফিডেন্স, সেই ফর্মটা আমার কাছে অন্তত মনে হয় বিপিএল এর লাস্ট ফেজে এসে পারভেজ ইমন পেয়েছেন, এবং দেখিয়েছেন তিনি আসলে কি ধরনের ব্যাটিং করতে পারেন।
তানজিদের কথা আলাদা করে নাই বলি, তিনি সেকেন্ড টপ রান স্কোরার ছিলেন এই পুরো টুর্নামেন্টে, প্রায় 500 কাছাকাছি রান, এবং 12টা ম্যাচ মাত্র খেলেছেন। যদি আরো বেশি ম্যাচ খেলার সুযোগ পেতেন, আমার কাছে মনে হয় তিনি টপ রান স্কোরার হয়ে শেষ করতে পারতেন এই টুর্নামেন্টে। যাই হোক, তানজিদ তামিম তিনি এই ফর্মটাই মেনটেন করুক, এটা আমরা আশা করি। বাংলাদেশের টপ অর্ডার নিয়ে যে চিন্তাটা থাকে, সেই চিন্তাটা যেন দূর হয়ে যায়, টপ অর্ডারের ব্যাটাররা যেন ভালো ফর্মে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলে আসতে পারেন। 3 নম্বরে যিনি থাকার কথা বাংলাদেশ জাতীয় দলের, তিনি হচ্ছেন নাজমুল হোসেন শান্ত, এবং আনফর্চুনেটলি শান্ত এবারে বিপিএল এ খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। এনসিএল টি20টা মোটামুটি কাটিয়েছিলেন, তবে বরিশাল টিমে যেহেতু সুযোগটা তার ছিল, শুরুর কয়েকটা ম্যাচে তামিমের সঙ্গে তিনি খেলেছেন, তারপর থেকে আর তেমন একটা সুযোগও পাননি। একটা ম্যাচে তো তাকে কিপিংও করতে হয়েছে জাস্ট টিম কম্বিনেশনটা মেলানোর জন্য, কারণ ওই ম্যাচটায় মুশফিকুর রহিম অ্যাবসেন্ট ছিলেন। তো অনেক কিছুই মিলিয়ে শান্ত এবারে বিপিএল নিয়ে আসলে তার পারফরমেন্সটা আসলে জাজ করার কিছু নেই। একটা ব্যাপারে শুধু বলা যায় যে তিনি বাংলাদেশের হয়ে গত বিশ্বকাপ এর পর থেকে শুরু করে 2024-এর যে পুরো সময়টা গেছে, সেখানে বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ রান স্কোরার তিনি ছিলেন ওয়ানডে ক্রিকেটে। সুতরাং তার ওই ফর্মটার উপরে আমাদের আসলে ডিপেন্ড করতে হচ্ছে, এবং শান্ত ইজ আওয়ার ক্যাপ্টেন। তো অবভিয়াসলি আশা করছি যে তিনি ভালো কিছু প্রিপারেশন নিয়ে রাখছেন এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে, কারণ তার টপ অর্ডারে পারফর্ম করাটা ইম্পর্টেন্ট হবে। অ্যাজ এ ক্যাপ্টেন তার জায়গাটা ধরে রাখার পাশাপাশি নিজের ব্যাটিংটা দিয়েও আসলে এক্সপ্রেস করার বিষয়টা, সেটা কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেই তাকে করে দেখাতে হবে। সুতরাং উই ক্যান জাস্ট হোপ ফর দ্য বেস্ট যে নাজমুল শান্ত যেন তার ভালো ফর্মে অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকেন, কারণ আমরা বিপিএল দেখে অন্তত বুঝতে পারিনি তিনি আসলে কোন অবস্থায় আছেন। ওকে, এরপর তাওহিদ হৃদয়, আরো একজন ব্যাটার যার বিপিএলটা অন এন্ড অফ গিয়েছে বলতে গেলে। বেশ কিছু ভালো ইনিংস শেষ দিকে তিনি করেছেন, তারপরও তার স্ট্যান্ডার্ড ওয়াইজ খুব ভালো বলা যাবে না, কারণ সাধারণত তাওহিদ হৃদয় এর থেকে আরো অনেক এক্সপ্রেসিভ ব্যাটিং করেন, একটু সংযত হয়ে ব্যাট করছেন, একটু ধরে থাকার চেষ্টা করছেন। তবে এখানে তার দুর্বলতাটাও হয়তো আরেকটু বেশি প্রকাশ পেয়ে যাচ্ছে, কারণ যখন একজন তার নিজের স্বাভাবিক খেলাটা থেকে একটু বেরিয়ে আসতে চান, অন্য কিছু করতে চান, তখন কিন্তু বোঝাই যায় যে ছন্দের খানিকটা অভাব। তো তাওহিদের ব্যাটিং এ সেই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা গিয়েছে বরিশালের শেষ কয়েকটা ম্যাচে। যদিও একটা ম্যাচে বড় রান পেয়েছিলেন তিনি, তবে ফাইনালেও দেখলাম যে স্ট্রাগলই করেছেন, রান পাচ্ছেন কিন্তু স্ট্রাগল করে রান করছেন। তো আশা করবো যে তিনি তার স্বাভাবিক যে মেজাজ সেটা যেন ফিরে পান খুব জলদি, এবং সেটা নিয়েই যেন ক্যাম্পে কাজ করা হয়। কারণ তাওহিদ হৃদয় একটু দ্বিধাদ্বন্দ্বে থাকলে আমরা কিন্তু মিডল ওভার্স যে রানগুলো আমাদের পাওয়ার কথা, সেটা কিন্তু আমরা মিস আউট হয়তো করে ফেলবো যদি তিনি ভালো ফর্মে না থাকেন, বা ওই রোটেশন অফ স্ট্রাইক, ওই কনফিডেন্সটা তিনি যদি তার মধ্যে না রাখতে পারেন। মুশফিকুর রহিম, তিনিও খুব ভালো একটা বিপিএল কাটাননি। ডেফিনেটলি বাংলাদেশ ন্যাশনাল টিমে তো মিডল অর্ডারে তিনি মেইন স্টে হবেন। তবে তিনি যেহেতু এতদিনকার ভেটার, আই এম প্রিটি মাচ শিওর যখন ওডিআই ফরম্যাটটা আসবে তিনি তার পরিচিত কন্ডিশনে যখন সুযোগটা পাবেন, মুশফিকুর রহিমের কাছ থেকে আমরা এক্সপেক্ট করতে পারি যে ভালো একটা কনসিস্টেন্ট রান তিনি দেবেন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। মাহমুদুল্লাহ রিয়াদ, অবভিয়াসলি আইসিসি টুর্নামেন্ট আসলেই তিনি জ্বলে ওঠেন আমরা জানি, সুতরাং তাকে নিয়েও খুব বেশি বলতে চাই না। এবারে বিপিএলেও বেশ কিছু কার্যকরী নক তার কাছ থেকে আমরা দেখেছি মিডল অর্ডার, লেট মিডল অর্ডার সিচুয়েশনটায়। তবে মাহমুদুল্লাহ যখনই আইসিসির কোনো ইভেন্টে যান, তাকে আপনি আসলে যে কোনো পজিশনে খেলান না কেন, যদি 3-4-এও প্রমোট করে নিয়ে যান, আমার মনে হয় হি উইল ডু ওয়েল, এবং তার সেই ফিটনেস লেভেলটা তিনি আসলে ধরে রেখেছেন, স্পেশালি 2023 ওয়ার্ল্ড কাপের পর থেকে। সো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা একটু এনকারেজ থাকতেই পারি। আপাতত আমার মনে হয় ব্যাটিং নিয়েই কিছু কথা বললাম। আরো একটা ভিডিওতে আমি বাদ বাকি যে প্লেয়াররা রয়েছেন স্কোয়াডে, তারা আসলে বিপিএল এ কেমন করেছেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি ইম্প্যাক্ট ফেলতে পারে সেটা নিয়ে আলোচনা করব। আপনারা রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।